স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ১৫০০ শিক্ষকের জাল সনদ চিহ্নিত হয়েছে। এসব শিক্ষককে শোকজ করেছে শিক্ষা মন্ত্রণালয়। জাল সনদধারী শিক্ষকদের পেছনে ৩৭৫ কোটি টাকা খরচ হয়েছে, যা এসব শিক্ষকের কাছ থেকেই আবার আদায় করা হবে বলে জানিয়েছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর। শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক সহ নানা অনিয়মের তদন্ত করে সংস্থাটি। সাম্প্রতিক সময়ে জাল সনদের বিষয়ে তদন্ত করতে গিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের ১৫০০-এর বেশি শিক্ষকের জাল সনদের প্রমাণ মিলেছে। এদের বেশিরভাগের বিপিএড, বিএড, গ্রন্থাগার ও অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদ জাল হিসেবে চিহ্নিত হয়েছে। চূড়ান্তকরণের প্রক্রিয়ায় এই জাল সনদ যাচাই করা হয়েছে। যাচাই করার প্রেক্ষিতে এই যে বিপুল সংখ্যক জাল সনদ ধরা পড়েছে। পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর বলছে, এসব শিক্ষক গড়ে ২০ থেকে ২৫ বছর ধরে চাকরি করছেন। এদের বেতন বাবদ দেয়া হয়েছে ৩৭৫ কোটি টাকা, যা এসব শিক্ষককে ফেরত দিতে হবে। কারিগরি ও মাদ্রাসা বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হয়েছে সুপারিশ, এবং ইতিমধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে পত্র দিয়েছেন। শিক্ষা গবেষকরা বলছেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে জাল সনদধারী বাকি শিক্ষকদেরও চিহ্নিত করতে হবে। আগামী দিনে যেন কেউ প্রতারণা করে শিক্ষক না হতে পারে সেটি নিশ্চিত করতে হবে। অনতি বিলম্বে বন্ধ করে ফেলা দরকার এবং চিহ্নিত করা দরকার। এবং চিহ্নিত হয়েছে তো মাত্র একটা অংশ, আমরা দেখতে পাচ্ছি অল্প একটা অংশ, হয়তো এর পেছনে আরও অনেক রয়ে গেছে। কত ভয়ঙ্কর কথা। জাল সনদের বিষয়ে তদন্ত চলমান রয়েছে। আরও শতাধিক সনদ এরই মধ্যে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। এছাড়া ৫০০-র মতো সনদ চিহ্নিত করা হয়েছে, যেগুলো অনুমোদনহীন প্রতিষ্ঠান থেকে নেওয়া হয়েছে। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষকদের জাল সনদ এটি লজ্জাজনক। শুধুমাত্র যারা জাল সনদ নিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই হবে না, এই সনদ দেওয়ার সাথে যারা জড়িত তাদেরকেও চিহ্নিত করতে হবে। সেই সঙ্গে এদের যারা নিয়োগ দিয়েছেন তাদের বিরুদ্ধেও নিতে হবে আইনি ব্যবস্থা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক পক্ষপাতকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার সময় এই মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে শিক্ষক নেওয়ার কথা ছিল সেভাবে নিয়োগ হয়নি। নিয়োগে মেধাকে গুরুত্ব দিলে পরিবর্তন আনা সম্ভব বলে মনে করেন তারেক রহমান। এই সময় প্রধানমন্ত্রীকে সিট সংকট, হলের আবাসন সমস্যা, লাইব্রেরিতে আসন সংকট সহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন শিক্ষার্থীরা। উত্তরে প্রধানমন্ত্রী জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে প্রকাশিত একটি শ্বেতপত্রে বলা হয়েছে, প্রতি বছর প্রায় $16 বিলিয়ন দেশ থেকে পাচার হয়েছে। এই $16 বিলিয়ন যদি দেশে থাকতো তাহলে সিট সংকটের মতো সমস্যাগুলো সমাধান করা যেত। তো আমরা যদি এই প্র্যাকটিসগুলো শুরু করি অন্য বিশ্বের ভালো ভালো ইউনিভার্সিটিগুলোতে, যেভাবে সাধারণত হয়, টিচার রিক্রুটমেন্ট, টিচারদের যে একজন টিচার হলে উনি একসময় ডিন হবেন, একসময় বিভিন্ন ডিপার্টমেন্টের চার্জে উনি যাবেন, এগুলো ওনার একাডেমিক পারফরমেন্স থেকেই হয়ে থাকে। এই বিষয়টা আমি ভিসি সাহেবকে অনুরোধ করব। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সিলেবাস পাল্টানোর সময়ের দাবি, এই বিষয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ইউজিসির জাতীয় কর্মশালায় একথা বলেন তিনি। দেশের বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা কার্যক্রম প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি বলেও মন্তব্য করেন সরকার প্রধান। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার ঢাকা বিশ্ববিদ্যালয় তারেক রহমান উচ্চশিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও টেকসই রূপান্তর নিয়ে ইউজিসির কর্মশালা উদ্বোধন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা গবেষণায় দেশের বিশ্ববিদ্যালয়গুলো বৈশ্বিক র্যাঙ্কিংয়ে অনেকটাই পিছিয়ে। তাই প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যায় পর্যন্ত সিলেবাস পাল্টানোর প্রয়োজন তুলে ধরেন তিনি। প্রাথমিক সিলেবাস থেকে শুরু করে উচ্চতর পর্যায় পর্যন্ত আমাদের শিক্ষা কারিকুলামগুলো একটু নতুনভাবে সাজানো বোধহয় এখন সময়ের দাবি। নৈতিক মূল্যবোধ সম্পন্ন কর্মসূচি শিক্ষা ছাড়া বেকারত্ব নিরসন মনে হয় খুব সম্ভব হবে না।
সময়োপযোগী শিক্ষা কারিকুলাম ছাড়াও বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা মনে হয় সম্ভব নয়। প্রধানমন্ত্রী বলেন, পেশাগত দক্ষতার অভাবে দেশে বেকারত্ব বাড়ছে। এজন্য পুঁথিগত শিক্ষার চেয়ে ব্যবহারিক ও উদ্ভাবনী শিক্ষায় জোর দিচ্ছে বর্তমান সরকার। বিশ্ববিদ্যালয় গবেষণা এবং উদ্ভাবনের দিকে মনোযোগ না দিলে মনে হয় প্রতিযোগিতামূলক বিশ্বে আমাদের টিকে থাকা কিছুটা হলেও কষ্টসাধ্য হয়ে পড়বে। বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবন কিংবা গবেষণা কার্যক্রম এগিয়ে নিতে সরকার অর্থ বরাদ্দ দেবে। প্রধানমন্ত্রী বলেন, সমাজ ও দেশের উন্নয়নের জন্য বিদেশে মেধা পাচার বন্ধ করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা কার্যক্রম সহ সার্বিক উন্নয়নে সাবেক শিক্ষার্থীদেরও এগিয়ে আসার আহ্বান জানান তারেক রহমান। কিন্তু বিশ্ববিদ্যালয়ের গবেষণা এবং উদ্ভাবন কার্যক্রমকে এগিয়ে নিতে সাধারণত পৃষ্ঠপোষকতা করে থাকে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শিক্ষার্থীরা হলো আগামী 1 আগস্টের মধ্যে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে। মঙ্গলবার জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। এ সময় গণতন্ত্রের জন্য বাঙালির আত্মত্যাগ বিশ্বের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে জানান স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। মঙ্গলবার সকালে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চলমান উন্নয়ন ও কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করতে আসেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল। এ সময় তাদের সঙ্গে ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। ঘণ্টাখানেক পরিদর্শন শেষে বেরিয়ে আসেন তারা, কথা বলেন সাংবাদিকদের সাথে। এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, ফ্যাসিস্ট থেকে মুক্তির প্রতিবিম্ব হচ্ছে এই জুলাই জাদুঘর। ফ্যাসিজম থেকে বাংলাদেশের দামাল ছেলেরা ফ্যাসিজম মুক্ত বাংলাদেশ কিভাবে প্রতিষ্ঠিত করেছেন, এই জাদুঘর হচ্ছে তার প্রতিবিম্ব। জাদুঘরটি প্রতিষ্ঠার উদ্যোগ নেয় ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। বলেন, গণতন্ত্রের জন্য বাঙালির আত্মত্যাগ বিশ্বের জন্য উদাহরণ হয়ে থাকবে। এটি দেখলে অশ্রু সম্বরণ করা অত্যন্ত কঠিন। যেভাবে এদেশের তরুণ, কিশোর, শিশুরা জীবন দিয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে, এটি শুধু বাংলাদেশের জন্য নয়, সারা বিশ্বের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে। এ সময় সংস্কৃতিমন্ত্রী বলেন, জুলাইয়ের শেষে অথবা 1 আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান জাদুঘর খুলে দেওয়া হবে। আগামী জুলাই মাসের শেষের দিকে অথবা অগস্টের 1 তারিখে আমরা এই জাদুঘর ওপেন করব এবং সেটা মাননীয় প্রধানমন্ত্রী একটা সময় নির্ধারণ করে দেবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধনের একটি সময় নির্ধারণ করবেন বলেও জানান তিনি। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোরবানির ঈদকে সামনে রেখে নাটোর ও লক্ষ্মীপুরের খামারগুলোতে স্থানীয় চাহিদার দ্বিগুণ পশু পালন করছেন খামারিরা। তবে পশু খাদ্যের দাম বাড়ায় এবছর লাভ কম হওয়ার শঙ্কা তাদের। প্রতিবছর জেলার চাহিদা মিটিয়ে জেলা দুটির খামারের পশু বিক্রি হয় দেশের বিভিন্ন স্থানে। প্রাকৃতিক খাবার খাওয়ানোর মাধ্যমে গবাদি পশু পালন করায় সারা দেশেই রয়েছে নাটোরের গরুর চাহিদা। কোরবানি ঈদ সামনে রেখে জেলার ২১,৩৭৪টি খামারে এবছর পালন করা হচ্ছে ৪,৭৫,৪৪৭টি গরু। তবে স্থানীয় চাহিদা ২,৭৪,৬১১টি গরুর। গোখাদ্যের দাম বেশি হয় লাভ কম হওয়ার আশঙ্কা খামারিদের। ১১০-২০টি গরু লালন পালন করেছি। এই গরুগুলো সম্পূর্ণ দেশীয় খাবার দিয়ে লালন পালন করা হয়েছে। এর মধ্যে নেপালি গির আছে, রাজস্থানী গরু আছে। গরু বিক্রি করতে যায় মাজন দাম পায় না, খাদ্যের দাম খুবই বেশি বর্তমানে, ওই জন্য এবার শুধু 10টা। জেলা প্রাণী সম্পদ বিভাগের দাবি, এবারের হাটে বিদেশি গরু আসার সম্ভাবনা নেই। এতে লাভবান হবেন দেশি খামারিরা। বিদেশ থেকে কোনো গবাদি পশু আসার কোনো সংখ্যা নেই, তারা যথার্থ মূল্য পাবে। এবং আমাদের এই হৃষ্টপুষ্ট খামারের কেউ যদি মনে করে যে আমরা ঋণ নিব, এই ঋণেরও ব্যবস্থা আছে। কোরবানি উপলক্ষে লক্ষ্মীপুরে পশু লালন পালন চলছে ৩,০০০ খামারে। প্রাকৃতিক খাবার দেওয়ার পাশাপাশি পশুদের সুস্থতা নিশ্চিত করতে চিকিৎসক দিয়ে চলছে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা। এখন ধরি ইন্ডিয়ার থেকে গরু ছাড়ে, তাইলে তো আমরা পাই মার্ডার। আমরা দেখা গেছে লোন লই, কিস্তি লই, এই মিলে আমরা গরুটা লালন পালন করি। লক্ষ্মীপুর, মাইজদি, রায়পুর, রামগঞ্জ, সোনাইমুড়ি, এখান থেকে মানুষ দূরত্ব এখানে আসি গরু কেনাকাটা করে।
গরুর লালন পালন, চিকিৎসা সহ নানা বিষয়ে খামারিদের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানালেন প্রাণী সম্পদ কর্মকর্তা। সার্বিকভাবে এই গবাদি পশুর যারা হৃষ্ট পোষণ করছে আমাদের উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এবং আমরা সার্বক্ষণিকভাবে তাদের মনিটরিংয়ে রাখছি এবং তাদের সহযোগিতা করে যাচ্ছি। সীমান্ত পথে ভারত থেকে গরু আসা বন্ধে সরকারের পদক্ষেপ চাইছেন খামারিরা। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।